আসসালামু আলাইকুম গাইস, রিশপা গল্প সিজন 2 নিয়ে আইসা পড়ছি। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। কোচিং থেকে বের হয়ে সোজা হোস্টেলে রওনা দিলাম। মাত্র 5 মিনিট দূরত্ব, তাই হেলে দুলে হাঁটতে লাগলাম কানে হেডফোন লাগিয়ে। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। হঠাৎ মনে হলো কেউ আমাকে ফলো করছে। ঘুরে পিছনে তাকিয়ে দেখলাম একটা ছেলে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আমি পাত্তা না দিয়ে আবার হাঁটা দিলাম। ছেলেটা আবার আমার পিছু নিল। আমি থেমে গেলাম, ছেলেটা থেমে গেল। এবার আমার একটু খটকা লাগলো। আমি কান থেকে হেডফোনটা খুলে ব্যাগ রেখে ছেলেটাকে হাতের ইশারায় ডাক দিলাম। সাথে সাথে সে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ছেলেটা আসুক এর মাঝে আমি আমার পরিচয় দিয়ে দেই। আমি রিশপা, ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী। মা মারা যাওয়ার পর বাবা আবার বিয়ে করে। সৎ মায়ের অত্যাচারে বাসা ছাড়তে বাধ্য হই। এখন হোস্টেল থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। বাবা মাঝে মাঝে এসে খোঁজ খবর নিয়ে যায়, টাকা দিয়ে যায়। জীবন নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমি চাইলেও নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবো না। তাই যা হবে তা মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধি তার পরিচয়। ছেলেটা আসলো আমার কাছে। আমি জিজ্ঞাসা করলাম, কি সমস্যা, আপনি কি আমাকে ফলো করছেন? ছেলেটা আমতা আমতা করে জবাব দিল, না মানে অনেক দিন ধরে আপনাকে ফলো করছি আমি। খুব ভালো লাগে আপনাকে, কিন্তু কখনো সাহস হয় নাই সামনে আসার। আজ কিভাবে যেন চলে আসলাম, প্লিজ রাগ করবেন না। খেয়াল করলাম ছেলেটা রীতিমতো কাঁপছে আর ঘামে ভিজে যাচ্ছে। বুঝলাম বেচারা খুব নার্ভাস। তাই ভাবলাম একটু মজা নেওয়া যাক ছেলেটার সাথে। দেখতে শুনতে ভালোই, তবু একটু মজা নিয়ে দেখি। আমি বললাম, এত ভয় নিয়ে প্রেমে পড়ার সাহস হলো কিভাবে আপনার? আপনি জানেন আমার সাথে দুইটা ভয়ঙ্কর জিন আছে। তারা ছোটবেলা থেকে আমার সাথে আছে। আমাকে কেউ বিরক্ত করলে তারা খুব রাগ করে। এর আগেও কয়েকটা ছেলে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। তারপরের দিনই ছেলেগুলার লাশ নদীতে ভেসে উঠেছিল। আমার সাথে জিনরা তাদেরকে মেরে ফেলছে। এখন আপনি যদি মরতে চান তাহলে আমি আপনার সাথে প্রেম করতে রাজি আছি। ছেলেটা একটু ঘাবড়ে গিয়ে বলল, এগুলো আপনি মজা করে বলছেন তাই না? আমি যেন আপনাকে আর ফলো না করি সেই জন্য আমাকে ভয় দেখাচ্ছেন? আমি একটু রাগারাগি ভঙ্গিত বললাম, ওই মেয়ে, আপনি কি আমার বিয়ে লাগেন? মজা করব কেন? বললাম যে আমার সাথে প্রেম করলে মরতে হবে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি জিন দুইজন আপনার পিছনে ঘোরাফেরা করছে। আমি ইশারা দেওয়ার সাথে সাথে আপনার ঘাড় মটকে ফেলবে। ইশারা দিব নাকি বলেন? দিলাম। কিন্তু ছেলেটা কোনো মতো স্যান্ডেল হাতে নিয়ে উদম দৌড়। আফা মাফ কইরা দেন বলে পিছনে ফিরে তাকানোর সময় পাইনি। আমি হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। হঠাৎ একটা ঠান্ডা বাতাস এসে আমার পুরো শরীরটা শীতল করে দিল। মনে হলো আমার শরীরে কেউ বরফ ঢেলে দিয়েছে। এরপর যখন আমি সামনে যেতে চাইলাম, ঠিক তখনই একটা কালো বিড়াল আমার সামনে দিয়ে খুব দ্রুত রাস্তার এই পাশ থেকে ও পাশে চলে গেল। আমি একটু ভয় পেলাম। বিড়ালটা রাস্তার পাশে একটা ঝোপের ভিতর গিয়ে এমন এক অদ্ভুত আওয়াজ করে ডাকতে লাগলো, মনে হচ্ছে যেন কোনো ছোট বাচ্চা কান্না করছে। আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে সৎ মায়ের অত্যাচার সহ্য করতে করতে একরকম পাথরের মতো হয়ে গিয়েছি। সে সব সময় আমার মৃত্যুর কামনা করত। আমি মরলেই নাকি তার সংসারে সুখ শান্তি ফিরে আসবে। এসব শুনতে শুনতে আমার মনে ভয় ডর কিছুই লাগে না। ভূত প্রেত এসব বলতে কিছু নেই। এগুলো মানুষের মনে কল্পনা করা অন্য একটা জগৎ। বাস্তবে এই জগতে কোনো অস্তিত্বই নেই। তারপর হোস্টেলে ফিরে আসলাম। আমরা এক রুমে 4 জন থাকি, বাকি 3 জন আমার থেকে সিনিয়র, তাই তাদের সাথে তেমন মিশি না। আমার মতো আমি থাকি। আর একাকিত্ব আমার খুব পছন্দ। একাকিত্ব যে আপন করে নিতে পেরেছে তার যে বড় সুখী মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। রাতে খাওয়া দাওয়া করে বই নিয়ে বসলাম, কিন্তু আজকে যেন ঘুম আমার উপর ক্রাশ খেয়েছে। বসে থাকতে পারছি না। কখন যে বইয়ের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ছি বলতেই পারবো না। আমি একটা ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছি। দূর দূরান্ত পর্যন্ত একটা গাছপালাও নেই। আমি ক্লান্ত চোখে চারপাশে তাকাচ্ছি। হঠাৎ আমার চোখ গেল পিছনের দিকে। সাদা পোশাক পরা 2 জন লোক একটা মেয়েকে কবরের মতো একটা গর্তে নামাচ্ছে। মেয়েটা চিৎকার করে আমাকে বলছে, রিশপা আমাকে সাহায্য করো, ওরা আমাকে মেরে ফেলছে, আমাকে বাঁচাও। একটা বিকট শব্দে আমার ঘুম ভেঙে গেল। তার মানে এটা স্বপ্ন ছিল। খেয়াল করলাম যে শব্দে আমার ঘুম ভেঙে গেছে সেটা অ্যাম্বুলেন্সের সাইলেন। তখন প্রায় ভোর হয়ে গেছে। তার মানে টেবিলের উপর মাথা রেখেই সারা রাত ঘুমিয়েছিলাম। অ্যাম্বুলেন্সের শব্দ যেনই থামছেই না। এত বিরক্ত হলাম যে বলে বোঝাতেই পারবো না। শব্দটা যেন আমাদের বিল্ডিং এর নিচে থেকে আসছে। আশ্চর্য ব্যাপার হলো, আমার রুমের আপুরা দিব্যি নাক ডেকে ঘুমাচ্ছে। আমি সেই দিকে খেয়াল না করে ভাবতে লাগলাম, এত সকালে অ্যাম্বুলেন্স কেন আমাদের বিল্ডিং এর নিচে? কেউ কি মরলো নাকি? বিরক্ত নিয়ে ব্যালকনিতে যাওয়ার জন্য হাঁটা দিলাম। দেখি সকাল সকাল অ্যাম্বুলেন্স কেন আসলো। ব্যালকনিতে গিয়ে দেখলাম একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে নিচে, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। অ্যাম্বুলেন্সের সাইলেন্ট বেজেই চলছে। কিছুক্ষণ পরে অ্যাম্বুলেন্স থেকে 2 জন সাদা পোশাক পরা মানুষ নামলো। আর এমন 2 জন লোককে কোথায় যেন দেখছিলাম মনে হয়। একটু মাথা খাটাতেই মনে পড়লো কিছুক্ষণ আগে এমন 2 জন লোককে স্বপ্নে দেখেই তো ঘুম ভাঙলো। এখানে কি হচ্ছে আসলে? আমি এক নজর তাকিয়ে আছি সেদিকে। তারা 2 জন গিয়ে গাড়ির পিছনে পাট খুলে খুব যত্ন করে একটা লাশ নামালো।
সাদা চাদর দিয়ে ঢাকা। আমি এখনো বুঝতে পারছি না আসলে লাশটা কার। সেখানে অন্য কোনো মানুষ ছিল না। তারা লাশটা নামিয়ে দুইজন লাশের দুই পাশে দাঁড়ালো, মানে একজন পায়ের কাছে আরেকজন মাথার কাছে। হঠাৎ একটা দমকা হাওয়ায় লাশের মুখের উপর থেকে চাদরটা সরে গেল। আমি চোখ বড় করে তাকিয়ে আছি। এটা আমি কি দেখছি? আমার কলিজা শুকিয়ে গেল। এই লাশ আর কারো না, বরং আমার লাশ। এটা কি করে সম্ভব? আমি তো এখানে দাঁড়িয়ে আছি, তাহলে আমার মতো দেখতে ওই লাশটা কার? আমি এখান থেকে দৌড়ে রুমে যাব, সেই শক্তিটা আমার নেই। হঠাৎ খেয়াল করলাম লাশটা ধীরে ধীরে উঠে বসলো এবং আমার দিকে তাকালো। কি ভয়ঙ্কর চাহনি সেটা তার। চোখে কোনো মনি ছিল না। সাদা দবদবে চোখে আমার দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর হাসি দিল। আমার মতো দেখতে মেয়েটা যখন উঠে বসে আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিল, তখন আমার কলিজায় পানি নেই। আমি চিৎকার দিয়ে এক দৌড়ে রুমে চলে আসলাম। আমার চিৎকারে বড় আপুরা ঘুম থেকে উঠে গেল। তারা হতন হয়ে আসলো আমার কাছে। কি হয়েছে জিজ্ঞাসা করছে, কিন্তু আমি কোনো জবাব দিতে পারলাম না। কি বলবো আমি তাদের? আমি তো নিজেই জানি না কি হয়ে গেল। আমি শুধু হাতের ইশারায় কাঁপতে কাঁপতে ব্যালকনির দিকে দেখালাম তাদেরকে। তারা তিনজনই ব্যালকনিতে গিয়ে দেখলো, বলল এখানে তো কিছু নেই। আমি দৌড়ে গিয়ে দেখলাম সত্যি সেখানে কিছু নেই। অ্যাম্বুলেন্স নাই, কোনো মানুষও নাই। তাহলে একটু আগে আমি কি দেখলাম? তাহলে এটা কি আমার মনের ভুল? সারাদিন সকালের ঘটনা নিয়ে ভাবলাম, কিছুই মিলাতে পারছি না। ভয়ের চেয়ে বেশি অবাক হয়েছি। এমনটাও হতে পারে নাকি? সেই দিন আর কোচিং এ গেলাম না। বিকালবেলা ছাদে গিয়ে অনমনে বসে আছি। হঠাৎ কোথা থেকে যেন একটা নীল রঙের প্রজাপতি উড়ে এসে আমার হাতে বসলো। আমি হাত নড়ালাম না। প্রজাপতি আমার ভালো লাগে খুব, আর এটা অন্যরকম একটা প্রজাপতি, দেখতে খুব অদ্ভুত। কিন্তু হাতে কেমন জানি ব্যথা অনুভব করলাম। আস্তে আস্তে ব্যথাটা বাড়তে লাগলো। আমি আঙ্গুল দিয়ে স্পর্শ করতেই ফুরুত করে উড়ে গেল। উড়ে গিয়ে একটা ছোট্ট ফুল গাছের উপর বসলো। খেয়াল করলাম ফুল গাছের পাতাগুলো ধীরে ধীরে সবুজ থেকে কালো হয়ে যাচ্ছে, যেমনটা আগুনে পুড়ালে হয়। আমি বসা থেকে উঠে গেলাম। আবার কিছু একটা হচ্ছে। আমি দৌড়ে গিয়ে প্রজাপতিটা তাড়িয়ে দিলাম হাত দিয়ে। কিন্তু এবার আমি খুব ভয় পেয়ে গেলাম, কারণ আমার হাতটা কালো একটা দাগ বসে গিয়েছে, ঠিক যেখানে প্রজাপতিটা বসেছিল। আমি হাত দিয়ে মুড়িয়ে দাগটা মুছে ফেলার চেষ্টা করলাম, কিন্তু যাচ্ছে না সেটা। হঠাৎ পিছন থেকে একটা মেয়ে কণ্ঠ ভেসে আসলো, এই দাগ কখনো মুছবে না। আমি সাথে সাথে পিছনে তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই। আরে এই মাত্রই তো এখানে কেউ কথা বললো। আমি বুঝতে পারলাম এই মুহূর্তে এখানে থাকাটা ঠিক হবে না, তাই ছাদ ত্যাগ করার জন্য জোরে হাঁটা দিলাম। ঠিক তখনই খেয়াল করলাম একটা মেয়ে ছাদের এক কোণে উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। তার চুলগুলো খোলামেলা এলোমেলো ভাবে উঠছে। আমি জিজ্ঞাসা করলাম, এই মেয়ে কে তুমি? আমি আরেকটু কাছে গিয়ে বললাম, আমার কথা কি কানে যাচ্ছে না? কে তুমি? এবারও কোনো জবাব না পেয়ে আমি গিয়ে মেয়েটার কাঁধে হাত রাখলাম। তার শরীর প্রচন্ড ঠান্ডা ছিল। আমি সাথে সাথে হাতটা সরিয়ে নিলাম। এবার মেয়েটা আমার দিকে ঘুরে তাকালো। নীল চোখ, খুব সুন্দর মায়াবী চেহারার একটা মেয়ে। আমার চেয়ে বয়সে ছোটই হবে, তাই জিজ্ঞাসা করলাম, তুমি কে? আগে তো তোমাকে কখনো দেখিনি। তুমি রিস্পা মানে? তাহলে আমি কে? আমার নাম তো রিস্পা। মেয়েটা বলল, শুধু আপনার নামই যে রিস্পা হতে পারে এমনটা না, আরো অনেক মেয়ের নামই রিস্পা হতে পারে। হ্যাঁ তা ঠিক, তার মানে আমাদের দুজনের নামই রিস্পা। কিন্তু তুমি এখানে কিভাবে এলে? তোমাকে তো এই হোস্টেলে আগে কখনো দেখিনি। এবার মেয়েটার মুখ কালো হয়ে গেল। অন্যদিকে মুখ করে ছাদের রেলিং এর উপর বসলো। আমিও কি মনে করে যেন তার কাছে বসলাম। মেয়েটা বলা শুরু করলো, আজ প্রায় 2 মাস যাবত আমি এই হোস্টেলের এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছি। আমার একটা গন্তব্য ছিল। আমি মুক্ত হয়ে গিয়েছিলাম একটা কালো অধ্যা থেকে। চলে যাচ্ছিলাম আমার ঠিকানায়, কিন্তু কিভাবে যেন আমি এই হোস্টেলে এসে আটকা পড়ে গেলাম। না আমি এই হোস্টেল থেকে বের হতে পারছি, আর না কারোর সাথে যোগাযোগ করতে পারছি। আমি বললাম, এগুলা কেমন অদ্ভুত কথা। মানে তুমি জানো না কিভাবে এই হোস্টেলে এসে পড়ছো? মজা করছো আমার সাথে? মেয়েটা একটা অদ্ভুত হাসি দিয়ে বলল, মৃত মানুষ কখনো মিথ্যা কথা বলে না। আর আজ থেকে আমি আপনার শরীরে থাকবো। যতদিন আমি মুক্তর পথ খুঁজে না পাই, আপনি আমাকে সহ্য করবেন, করতেই হবে। এবার মেয়েটার মাঝে কেমন একটা অদ্ভুত ভয়ানক অনুভূতি লক্ষ্য করলাম। তবু আমি বললাম, অনেক হয়েছে তোমার এসব ফালতু কথা। কোথা থেকে এসেছো সত্যি করে বলো, না হলে আমি সুপারভাইজারকে জানাবো। মেয়েটা বলল, আপনি আমার কথা বিশ্বাস করেননি তাই না? তাহলে দেখেন। এই বলে মেয়েটা ছাদের রেলিং থেকে কাত হয়ে নিজেকে ফেলে দিল। আমি ধরতে গিয়ে পারলাম না। মনে হলো যেন সে একটা আলো আমার হাত ভেদ করে পড়ে গেল। আমি স্পষ্ট দেখতে পেলাম তার নিথর দেহটা নিচে পড়ে আছে। আমি চিৎকার করে ঠিক নিচে যাওয়ার জন্য উল্টো ঘুরলাম। ঠিক তখনই দেখলাম মেয়েটা ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে মলিন মুখে। আমি যেন কারেন্টের শক খাওয়ার মতো কেঁপে উঠলাম। যে মানুষটা আমার চোখের সামনে ছাদ থেকে পড়ে গেল, সে মানুষটা আমার সামনে আবার কিভাবে এলো? আমি আবার নিচে তাকিয়ে দেখলাম সেখানে মেয়েটার দেহ পড়েছিল। এমনকি নিচ দিয়ে কত মানুষ হাঁটাচলা করছে, তারা কেউ এটা নিয়ে কিছুই করছে না।
তার মানে মেয়েটা যা বলছে সত্যি বলছে, সে মানুষ না কেন? মেয়েটা এখানে আমার সামনে ঠায় দাঁড়িয়ে আছে। আমি ভীত দেখে মেয়েটা বলল, আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমি তখন প্রজাপতি হয়ে বসে আপনার হাতে আমার চিহ্ন এঁকে দিয়েছি, আপনি চাইলেও আমার থেকে দূরে থাকতে পারবেন না। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, সকালবেলা অ্যাম্বুলেন্সের ঘটনাটা কি তুমি ঘটিয়েছিলে? হ্যাঁ আপু, আমিই করেছিলাম, কারণ আমি আপনার শরীর বেছে নিয়েছি। আপনাকে আরো ভয়ঙ্কর কিছুর সম্মুখীন হতে হবে আমার জন্য, তাই অভ্যস্ত হয়ে যান এসব বিষয়ে। আমি বললাম, আচ্ছা আমার কাছে তুমি কি চাও? কেন আমার শরীরটা বেছে নিলে? শুধুমাত্র নামের মিল থাকায়, নাকি অন্য কোনো কারণ আছে? আস্তে আস্তে সব জানতে পারবেন আপু। এখন আমি যা বলি তাই করবেন, আর এসব বিষয় কারোর সাথে শেয়ার করবেন না, তাহলে আপনার ক্ষতি করতে আমার কোনো মায়া লাগবে না। আমি খুব ভয় পেয়ে গেলাম। ঠিক আছে, কাউকে বলবো না এসব। আমাকে কি করতে হবে বলো? আর তোমার কাজ শেষ হয়ে গেলে তো আমাকে ছেড়ে দিবে, তাই না? হ্যাঁ, আমার কাজ হয়ে গেলে আর কখনো আপনাকে বিরক্ত করব না। এখন আমার কথা মন দিয়ে শুনবেন। হোস্টেলের পুরনো বিল্ডিং এ যাবেন, সেখানে কেউ থাকে না। নতুন বিল্ডিং উঠানোর পর সেটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেখানে গিয়ে 4 নাম্বার রুমে ভাঙা আলমারিটা খুলবেন, দেখবেন সেখানে কি আছে, এসে আমাকে জানাবেন। আমি এখনো জানি না আমি এই হোস্টেলে কেন বন্দি আছি। উত্তরটা খুঁজে পেলে আমি মুক্তর পথ খুঁজে পাবো। আমি বললাম, ওই বিল্ডিং এ দিনের বেলাতেই কেউ যায় না ভয়ে, আর আমি এই সন্ধ্যাবেলায় কিভাবে যাব? কালকে দিনের বেলায় গেলে হয় না? মেয়েটা ঘাড় বাঁকা করে কর্কশ গলায় বলল, এখন যেতে বলছি মানে এখনই যেতে হবে। আমাকে এখানেই পাবেন, দেখে এসে আমাকে জানাবেন। আমি ভয় পেয়ে বললাম, ঠিক আছে যাচ্ছি। এমন এমন ধমক দেওয়ার কি দরকার? আমি এই বলে মুখ বাঁকিয়ে চলে আসলাম। আমি এতটুকু বুঝেছি যে ওর কথা মানলে আমার কোনো ক্ষতি করবে না ও। আমি পুরনো বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছি, খুব ভয় করছে ভিতরে যেতে, কিন্তু যেতেই তো হবে, না হলে আবার রিস্পা আমাকে মেরে ফেলতে পারে। ভাবতে ভাবতে ভিতরে প্রবেশ করলাম। চারদিক থেকে ভিন্ন ভিন্ন পোকামাকড়ের ডাক ভেসে আসছে। এত অন্ধকার যে নিজের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত দেখা যাচ্ছে না। ভরসা শুধু মোবাইলের ছোট্ট একটা লাইট। হঠাৎ মনে হলো যেন পিছনে কেউ দৌড়ে চলে গেল। আমি চমকে গিয়ে পিছনে ফিরলাম, কাউকে দেখতে পেলাম না। আমি আবার সামনে যেতে লাগলাম। আমার মনে হচ্ছে কেউ তো আমার সাথে আসছে, আমার সাথে পা মিলিয়ে হাঁটছে। তবে এসব পাত্তা দিলাম না, কিছু হলে রিস্পা তো দেখে নিবে। আমি তো ওর কাজ করার জন্য এখানে আসছি। অবশেষে 4 নাম্বার রুম খুঁজে পেলাম। দরজা ভাঙা ছিল। হালকা ঠেলে দিয়ে ভিতরে প্রবেশ করলাম। লাইটের মিটমিটে আলোতে আলমারিটা পেয়ে গেলাম রুমের এক কোণে। হঠাৎ চিচি শব্দ করে কয়েকটা ইঁদুর দৌড়ে চলে গেল। আমি একটু ভয় পেলাম, না জানি আলমারির ভিতর কি আছে। ধীরে ধীরে আলমারির দরজাটা টান দিলাম। খুব বাজে একটা গন্ধ নাকে ভেসে আসলো। ওড়না দিয়ে নাক চেপে ধরে লাইটের আলোটা দিয়ে চারপাশ ঘুরিয়ে দেখতে লাগলাম। আরে এটা তো একটা মৃতদেহ, কালো কাপড় দিয়ে মোড়ানো, শুধু মুখটা দেখা যাচ্ছে। ভালো করে খেয়াল করলাম, এটা রিস্পার মৃতদেহ। হঠাৎ পিছনে কারো উপস্থিতি টের পেয়ে ঘাবড়ে গিয়ে পিছনে তাকালাম। আমি পুরনো বিল্ডিং থেকে বের হয়ে দৌড়ে চলে আসলাম। ওয়াশরুমে গিয়ে নাক মুখ তাড়াহুড়ো করে পানি দিলাম। আয়নাতে নিজেকে দেখে কেমন অবাক লাগছে। এতটা ভয় আমি আমার জীবনেও কখনো পাইনি। আমি চোখে এখনো স্পষ্ট ভয়ে ফুটে আছে। আরে আমি এখানে কি করছি? রিস্পা তো আমাকে ছাদে দেখা করতে বলছিল। তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে বের হয়ে ছাদের দিকে গেলাম। রুমের এক আপু খেয়াল করলো এবং বলল, রিস্পা কি হয়েছে তোমার? এত আতঙ্কিত কেন তুমি? কোনো সমস্যা? আমি কোনো জবাব দিলাম না, সোজা ছাদে চলে এলাম। ফিস ফিস করে ডাকতে লাগলাম, রিস্পা, এই রিস্পা, কোথায় তুমি? আমি এসেছি। কোনো সারা শব্দ নেই। আকাশে রুটির মতো গোল চাঁদ, যদিও আমার বানানো রুটি গোল হয় না, চায়নার মানচিত্রের মতো হয়। আজ ভরা পূর্ণিমার দিনের আলোর মতো আজকে রাতটা। এমন রাত আগে কখনো দেখিনি। কিন্তু রিস্পা গেল কোথায়? হঠাৎ কানে এলো কেউ গুনগুন করে গান গাইছে। এটা একটা পুরুষ কণ্ঠ। মহিলা হোস্টেলে পুরুষ মানুষ আসবে কিভাবে? আমি তার কণ্ঠের সুর খুঁজতে লাগলাম। শব্দটা পানির ট্যাঙ্কের পিছন থেকে আসছে। আমি ধীর পায়ে সেদিকে গেলাম। রিস্পা আমাকে আবার ভয় দেখানোর জন্য এটা করছে না তো? কিন্তু ও আমাকে ভয় কেন দেখাবে? পানির ট্যাঙ্কের কাছে যাওয়ার সাথে সাথে গান থেমে গেল। আমি তাড়াতাড়ি সেখানে গিয়ে দেখলাম কেউ নেই। আবার পিছনে একটা শব্দ হলো। আমি ঘুরে তাকাতেই দেখলাম একটা ফুলের টপ ঠিক আমার বরাবর উড়ে আসছে। আমি তাড়াতাড়ি সরে গেলাম অন্যদিকে। বুঝতে পারলাম এটা রিস্পা না। আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে এখান থেকে। আমি এক দৌড় দিলাম। ঠিক তখনই একটা কালো বিড়াল আমার সামনে লাফ দিয়ে পড়লো কোথা থেকে যেন। আমি থমকে দাঁড়াতে গিয়ে পা পিছলে পড়ে গেলাম। বিড়ালের চোখ দুটো ঝলমল করে জ্বলছিল। হঠাৎ বিড়ালটা রাগান্বিত ভঙ্গিতে আমার দিকে এগিয়ে আসতে
আসতে লাগলো। আমি উঠতে পারছিলাম না, হয়তো পা মচকে গিয়েছে। আমি কুকড়ে কুকড়ে উঠার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। হঠাৎ বিড়ালটা থেমে গেল, আমার পিছনের দিকে তাকিয়ে কয়েকবার অদ্ভুত ডাক দিয়ে দৌড়ে চলে গেল। আমি পিছনে তাকিয়ে দেখলাম রিস্পা দাঁড়িয়ে আছে। অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে রেলিং এর সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বললাম, কোথায় ছিলে তুমি? এই বিড়ালকে আমি আগেও দেখছিলাম সেদিন রাস্তায়, আমাকে ভয় দেখাতেই কি তুমি এটা করলে? রিস্পা বলল, সে ওই পুরনো বিল্ডিং থেকে আপনার সাথে এসেছে, সেখানে কিছু একটা তো হচ্ছে। আপনি সেই পুরনো বিল্ডিং এর 4 নাম্বার রুমে কি দেখলেন? আমি সেখানে তোমার মৃতদেহ দেখছি, আলমারির ভিতর কালো কাপড় দিয়ে মোড়ানো, তোমার চোখ দুটো খোলা ছিল। রিস্পা অনেকটা অবাক হয়ে বলল, আমি যা ভাবছিলাম তাই হলো। কেউ কবর থেকে আমার মৃতদেহ উঠিয়ে নিয়ে এসেছে এই হোস্টেলে, এই জন্যই আমি এখানে আটকা পড়ে গিয়েছি। যে এটা করেছে সে চায় না আমি মুক্তি পাই, আর এই জন্যই আমি পুরনো বিল্ডিং এ ঢুকতে পারি না। যেহেতু সেখানে আমার শরীর আছে, অবশ্যই সেখানে অন্য কেউ আছে আমাকে পাহারা দেওয়ার জন্য। আপনি কি তার মুখোমুখি হয়েছিলেন? সে আপনাকে আসতে দিল? রিস্পাকে বললাম, হ্যাঁ তুমি ঠিক ধরছো, সেখানে কেউ ছিল। আমি যখন তোমার মৃতদেহ আবিষ্কার করলাম আলমারিতে, তখন পিছনে কারো উপস্থিতি টের পেলাম। আমি সাথে সাথে পিছনে ফিরলাম এবং দেখলাম একটা ছেলে লাল চক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। অন্ধকারেও তার চোখগুলো আগুনের মতো জ্বলছিল। আমি অনেকটা ভয় পেয়ে মূর্তির মতো দাঁড়িয়েছিলাম। আমি তাকে কিছু বলবো সেটারও শক্তি ছিল না। ছেলেটা কর্কশ কণ্ঠে বলল, এখানে কেন এসেছিস? মরতে চাস তুই? আমি কাঁপা কাঁপাই গলায় বললাম, এখানে ঘুরতে ঘুরতে এই রুমে ঢুকে গিয়েছি, আমাকে ক্ষমা করে দিন, আমি চলে যাচ্ছি এখনই, আর কোনোদিন এখানে আসবো না, আর এখানে যা দেখছি তা কাউকে বলবো না। তারপর ছেলেটা বলল, চলে যা এখান থেকে, পিছনে ফিরে তাকাবি না, আর কেউ যদি এই বিষয়ে জানে তাহলে তোকে মেরে ফেলবো আমি। তারপর আমি তাকে পাশ কাটিয়ে উল্টে পল্টে দৌড়ে চলে আসছি। সে চাইলে তো আমাকে মেরে ফেলতে পারতো, কিন্তু মারেনি। রিস্পা সব শুনে বলল, ছেলেটা দেখতে কেমন ছিল তার একটু বর্ণনা দেন আমাকে। অন্ধকারে তেমন কিছু দেখতে পাইনি, তবে মোবাইলের লাইটে যা দেখেছি তা হলো ছেলেটার চুল বড় ছিল, গলায় একটা কাটা দাগ ছিল, মনে হচ্ছিল যেন কেউ ওর গলা কেটে ফেলছে। রিস্পা একটু চিন্তিত হয়ে হাঁটতে হাঁটতে একটা ফুলে হাত বুলাতে বুলাতে বলল, এটা আবির ছিল, গালিব স্যারের বন্ধু। তার মানে কি আবির এসব কিছুর পিছনে? আবির কেন এমনটা করতে যাবে? সেও তো আমার সাথে মুক্ত হতে চেয়েছিল। রিস্পা এক ঝটকায় আমার সামনে এসে বলল, আপনি আগামীকাল আবার ওই বিল্ডিং এ যাবেন। যেহেতু আপনাকে মারেনি, তার মানে আপনাকে মারবে না, ভয় দেখাবে। কি বলছে এসব? কোন রকম জান নিয়ে দৌড়ে পালিয়ে আসছি, আবার গেলে সে আমাকে ছাড়বে না। আর কে এই আবির? সে তোমার মৃতদেহ পাহারা দিচ্ছে কেন? রিস্পা বলল, আপনাকে আবার যেতেই হবে, বলছি যেতেই হবে। আবিরকে আমি মেরেছিলাম, আর সে এখানে কি করছে? আমার মৃতদেহ এখানে কেন? সেই উত্তর খুঁজতেই আপনাকে আবার যেতে হবে। আগামীকাল ভোর কেউ ঘুম থেকে ওঠার আগেই যাবেন সেখানে। ঠিক আছে বলে মুখ বাঁকিয়ে চলে আসতে লাগলাম। তখনই মনে পড়লো আমার তো পা মচকে গিয়েছে, তাই ব্যথার চেয়ে একটু বেশি অভিনয় করে আবার পড়ে গেলাম ঠাস করে। রিস্পাকে বললাম, আমার তো পায়ে ব্যথা, একদম হাঁটতে পারছি না, কালকে মনে হয় যেতে পারবো না। রিস্পা আমার কাছে এসে পা ধরে ঝটকা টান মারলো। আমার মনে হলো যেন পা ছিঁড়ে গিয়েছে। আমি মুখ চেপে ধরে কান্না করতে লাগলাম। রিস্পা বলল, এত অভিনয় করার দরকার নেই, পা ঠিক হয়ে গেছে। আমি পা নাড়িয়ে চাড়িয়ে দেখলাম কোনো ব্যথা নেই। ঠাস করে দাঁড়িয়ে বললাম, ঠিক আছে তাহলে কাল সকালে যাচ্ছি, আমাকে সে মেরে ফেললে তোমার খবর আছে। এই বলে চলে আসলাম রুমে। রাত প্রায় 12টা। তখন রুমে সবাই ঘুমিয়ে আছে। আমি যখন ঘুমাতে যাব তখন দেখলাম সেই আপুটা তার বেড থেকে আমার দিকে তাকিয়ে আছে, যে আমাকে জিজ্ঞাসা করছিল কোনো সমস্যা কিনা। আপুর নাম ছিল আলিশা। আমি বললাম, আলিশা আপু এখনো ঘুমাননি? সবাই তো ঘুমিয়ে পড়েছে। আলিশা আপু কেমন একটা অদ্ভুত চাহনি দিয়ে অন্যদিকে ফিরে ঘুমিয়ে গেল। আমি তেমন পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়লাম। খুব ভোর ঘুম থেকে উঠে চলে গেলাম সেই পুরনো বিল্ডিং এ। আমি জানি না এমন সাহসী কিভাবে হয়ে গেলাম। আগে তো রাতে ওয়াশরুমে যেত ভয় লাগতো। আমি ধীরে ধীরে 4 নাম্বার রুমে গেলাম, জানি না কি করতে হবে। আমি আলমারিটার কাছে যেতেই একটা অদৃশ্য শক্তি আমাকে জোরে ধাক্কা দিয়ে দূরে নিয়ে ফেলে দিল। দেয়ালের সাথে বাড়ি খেয়ে আমার মাথা ঝিম ধরে গেল। একটু স্বাভাবিক হলে দেখলাম সেই ছেলেটা দাঁড়িয়ে আছে আলমারির কাছে। ছেলেটা চেঁচিয়ে বলল, তোকে না নিষেধ করছিলাম এখানে আসতে, আবার কেন আসলি? আমি তোকে এখন মেরেই ফেলবো। আমাকে এখানে রিস্পা পাঠিয়েছে। রিস্পার মৃতদেহ এখানে কিভাবে এলো, আর আপনি কেন এটা পাহারা দিচ্ছেন? এর প্রশ্নের উত্তর জানতে চাই রিস্পা। এবার ছেলেটা রহস্যময় একটা হাসি দিয়ে বলল, ও এই ব্যাপার, তাহলে যা, তোকে আজ মারবো না। রিস্পাকে গিয়ে বল, চাইলেও সে আর কখনো মুক্ত হতে পারবে না। ও কি ভেবেছিল ডোরিয়া ওকে এমনি এমনি ছেড়ে দিবে? সামনে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে ওর জন্য, প্রস্তুত থাকতে বল। আমি উঠে যেতে যেতে বললাম, রিস্পা সবকিছুর জন্য প্রস্তুত আছে,
আমি আবার আসবো। তখনও কেউ ঘুম থেকে উঠিনি। আমি ছাদে গিয়ে রিস্পাকে ডাক দিলাম। রিস্পা ঠিক পিছন থেকে সাড়া দিল। আমি রিস্পাকে সব খুলে বললাম আবির আসলে কি করতে চায় এখনো জানি না, আর সে ডুরিয়া নামের একজনের কথা বলছে। রিস্পা বলল যা ভেবেছিলাম তার চেয়ে বড় রহস্য এটা। আমাদের একজনকেই দরকার হবে, গালিব স্যার। সে ছাড়া ডুরিয়ার মুখোমুখি হওয়ার সাহস কারো নেই। সে কোথায় থাকে? আমি গিয়ে তাকে নিয়ে আসবো। রিস্পা বলল তাকে আনতে যাওয়া লাগবে না, সে নিজেই আসবে। আপনি কল করে তাকে আসতে বলবেন, আমার সাহায্য চাই। আর আপনিও তাকে স্যার বলে সম্বোধন করবেন, সে আপনার সিনিয়র। তারপর রিস্পা একটা ফোন নাম্বার বলল। আমি ফোন দিলাম কিন্তু সে কেটে দিল। আবার কল দিলে সে রিসিভ করে বলল কে? স্যার আমি রিস্পা, আমাকে সাহায্য করেন প্লিজ। রিস্পা তুমি কিভাবে আমাকে কল করলে? তুমি তো চলে গিয়েছিলে সব সময়ের জন্য, কি হয়েছে আবার? গালিব স্যার অবাক হয়ে কথাগুলো বলল। আমি বললাম স্যার আপনি যে রিস্পা ভাবছেন আমি সে না, তবে সে আমার সামনে আছে। এই মুহূর্তে আপনাকে খুব দরকার। রিস্পা বিপদে পড়েছে। হোস্টেলের ঠিকানা দিয়ে বললাম এখানে চলে আসেন যত তাড়াতাড়ি পারেন। গালিব স্যার বলল ঠিক আছে আসছি, এখনই আসছি। হোস্টেলের সামনে এসে কল দিচ্ছে। আমি ফোন রেখে ফাজলামো করে রিস্পাকে বললাম বাহ, এমন স্যার কয়জনের কপালে জুটে। আমার মনে হয় তুমি বেঁচে থাকলে সে তোমাকে কখনো হারাতে দিত না। সে তোমাকে হয়তো ভালোবাসে। রিস্পা বলে কি যে বলেন আপু, তবে ওনাকে আমার ভালো লাগে খুব। বিশেষ করে ওনার একটা থিওরি আছে, কাউকে তোমার কষ্ট বুঝতে দিও না, হেসে উড়িয়ে দাও যদি ভালো থাকতে চাও। ও আচ্ছা, তাহলে মানুষটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা সে না আসা পর্যন্ত আমরা কি করব এখন? এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি আমার জন্য অন্য কোনো দায়িত্ব আছে? রিস্পা কিছু বলতে যাবে এমন সময় বিকট একটা শব্দ হলো। শব্দটা কোন দিক থেকে এলো বুঝতে পারছি না। হঠাৎ রিস্পা বলল আপু আমার জানি কেমন জানি লাগছে। তাকিয়ে দেখলাম রিস্পা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি গিয়ে রিস্পাকে ধরার চেষ্টা করলাম কিন্তু সে অস্পনীয় আলোর মতো। আমি বললাম রিস্পা কি হচ্ছে এটা? তুমি অদৃশ্য হয়ে যাচ্ছ কেন? কোথায় যাচ্ছ তুমি? আসসালামু আলাইকুম গাইস, যদি নেক্সট পার্ট লাগে অবশ্যই কমেন্টে বলবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে যাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে নেক্সট পার্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।